মেয়েটার নাম কি পলিন? হুঁ। তুই চিনিস নাকি? চিনি। ধ্যান করে বলতে পারবি মেয়েটা কোথায়? না। ধ্যান কি করে করতে হয় জানি না। খুব ইজি। আমি তোকে শিখিয়ে দেব। প্রথমে ঘরটা অন্ধকার করবি, তারপর পদ্মাসন হয়ে বসবি, খালি গা। সবচেয়ে ভালো হয় সম্পূর্ণ নগ্ন হয়ে বসলে। চোখ পুরোপুরি বন্ধও না, খোলাও না। বড় খালু খুব আগ্রহ নিয়ে ধ্যানের কৌশল বলছেন। আমি শুনছি। ধ্যান করলে সব পাওয়া যায় রে হিমু, সব পাওয়া যায়। ধ্যান কর। ধ্যান। ধ্যান করব। রেস্টুরেন্টে ধ্যান সম্ভব না। বাসায় ফিরেই করব। রেস্টুরেন্টেও সম্ভব। এই দেখ আমি করছি। আমাকে দেখে শিখে নে। তিনি উঠে দাঁড়িয়ে চোখ বন্ধ করে ধ্যান করতে লাগলেন এবং ৩০ সেকেন্ডের মাথায় কাটা তালগাছের মতো মেঝেতে পড়ে গেলেন। উঠলেন না। ওঠার অবস্থা নেই। তিনি ঘুমিয়ে পড়েছেন। আকাশ মেঘলা হয়েছিল। শীতকালে আকাশে মেঘ মানায় না। শীতের আকাশে থাকবে ঝকঝকে রোদ। আমি হাইকোর্টের সামনের রাস্তা দিয়ে হাঁটছি। আকাশের দিকে তাকিয়ে হাঁটছি বলেই একজনের গায়ে হুমড়ি খেয়ে পড়লাম। আমি লজ্জিত হয়ে কিছু বলার আগেই তিনি বললেন, মাফ করে দিয়েছি। আকাশের দিকে তাকিয়ে যে মন খারাপ ভাবটা হয়েছিল, ভদ্রলোকের এক কথায় সেই মন খারাপ ভাব দূর হয়ে গেল। ইচ্ছে করছে হাত ধরে ভদ্রলোককে কোনো চায়ের দোকানে নিয়ে যাই, খানিকক্ষণ তাঁর সঙ্গে গল্প করি। ভদ্রলোক আমাকে সেই সুযোগও দিলেন না। গম্ভীর গলায় বললেন, আমি অনেকক্ষণ থেকেই দেখছি আপনি আকাশের দিকে তাকিয়ে হাঁটছেন। সব ঠিকঠাক তো? জি, সব ঠিকঠাক। আমার বাবা রিটায়ার করার পর ঠিক আপনার মতো আকাশের দিকে তাকিয়ে হাঁটা অভ্যাস করলেন। ফুটপাতে হাঁটলেও একটা কথা ছিল, উনি রাস্তাও পার হতেন আকাশের দিকে তাকিয়ে। গত বৎসর রাস্তা পার হবার সময় অ্যাক্সিডেন্ট করেন। একটা ট্রাক এসে তাকে চ্যাপ্টা করে রেখে চলে যায়। অনেক দিন পর আবার আপনাকে দেখলাম আকাশের দিকে তাকিয়ে হাঁটতে। এই অভ্যাস দূর করুন। জি, আচ্ছা, করব। পথ চলবেন চোখ খোলা রেখে। চোখ খোলা রাখলে মনের চোখ বন্ধ হয়ে যায়। মনের চোখ বন্ধ থাকাই ভালো। আপনাকে কে যেন ডাকছে। ওই দেখুন গাড়ি। আমি এগুলাম গাড়ির দিকে। গাড়িতে যিনি বসে আছে তাকে চিনতে পারছি না। বিদেশি মহিলা মনে হয়, তুরস্ক হবে। অস্বাভাবিক লম্বা টানা টানা চোখ, কাঁচা হলুদের মতো গায়ের রং, লালচে চুল, বোরকা পরা, তবে বোরকার ভেতর থেকে মুখ বের হয়ে আছে। কালো বোরকার কারণেই বোধহয় তরুণীকে এমন অস্বাভাবিক রূপবতী লাগছে। ভদ্রমহিলার সঙ্গে কোন ভাষায় কথা বলবো? ইংরেজি? সর্বনাশ হয়েছে। মনে মনে বাংলা থেকে ইংরেজি অনুবাদ করে কথা বলা শাস্তির মতো। হিমু সাহেব, ইয়েস ম্যাডাম, কি করছেন? কিছু করছি না। উঠে আসুন। আমি ড্রাইভারের পাশে বসতে গেলাম। ভদ্রমহিলা ইশারা করলেন তার সঙ্গে বসতে। আপনি কি আমাকে চিনতে পারছেন না? আমি মিতু। আমার মুখ হাঁ হয়ে গেল। এই মেয়ে যে শুধু নিজের চেহারা পাল্টে ফেলেছে তাই না, গলার স্বরও পাল্টেছে। ভারী স্বর। ইংরেজিতে একেই বোধহয় বলে হাস্কি ভয়েস। হিমু সাহেব। জি। আমি যে আপনার পেছনে স্পাই লাগিয়ে রেখেছি সেটা কি জানেন? জি না, জানি না। স্পাই আছে। স্পাইয়ের কাজ হচ্ছে আপনার ক্রিয়াকর্ম লক্ষ্য রাখা এবং আমাকে রিপোর্ট করা। সে কি ঠিকমতো রিপোর্ট করছে? হুঁ, করছে। মিতু মুখের ওপর বোরকা ফেলে দিল। গাড়ি মিরপুরের রাস্তা ধরে উড়ে চলছে। ব্যস্ত রাস্তা। এমন ব্যস্ত রাস্তায় ঝড়ের গতিতে গাড়ি চালাতে সাহস লাগে। ড্রাইভারের মনে হয় সেই সাহসের কিঞ্চিত অভাব আছে। তার কপালে বিন্দু বিন্দু ঘাম ঘন ঘন কাশছে। আমি বললাম, আমরা কোথায় যাচ্ছি? মিতু বলল, কোথাও যাচ্ছি না, ঘুরছি। অকারণে ঘোরার অভ্যাস শুধু আপনার থাকবে, অন্য কারো থাকবে না, এটা মনে করা ঠিক না। আপনার চেয়েও অনেক বিচিত্র মানুষ থাকতে পারে, অবশ্যই পারে। আমার স্পাই আপনার সম্বন্ধে কি বলল জানতে চান? জি, না। আমার কৌতূহল কম। আমার কৌতূহল কম না, আমার কৌতূহল অনেক বেশি। আমি এখন আপনার নাড়িনক্ষত্র জানি। হাসবেন না। আমি কি একটা সিগারেট ধরাতে পারি? পারেন। আমি সিগারেট ধরালাম। মিতু বলল, আপনার এই বিচিত্র জীবনযাপনের উদ্দেশ্য কি? কোনো উদ্দেশ্য নেই। অল্প কদিনের জন্যে পৃথিবীতে এসেছি, নিজের মতো করে বাস করতে চাই। আপনি বিয়ে করেননি? জি না। করবেন না? বুঝতে পারছি না। কাকে বিয়ে করবেন? রূপাকে। আমি আবারও হাসলাম। মিতু কঠিন গলায় বলল, হাসবেন না। প্রশ্ন জিজ্ঞেস করেছি, জবাব দিন, জানা থাকলে জবাব দিতাম। জবাব জানা নেই।
আপনি দেশের বাইরে কখনো গিয়েছেন? জি না। যেতে চান? আমি চুপ করে রইলাম। মিতু বলল, চুপ করে থাকবেন না। এই প্রশ্নের জবাব নিশ্চয়ই আপনার জানা আছে। যদি যেতে চান আমাকে বলুন, আমি আপনাকে সারা পৃথিবী ঘুরিয়ে দেখাব। মরুভূমি দেখবেন, তুন্দ্রা অঞ্চল দেখবেন। শর্ত কি? কিসের শর্ত? অকারণে নিশ্চয়ই আপনি আমাকে এই সুযোগ দিচ্ছেন না। শর্ত নিশ্চয়ই আছে। সেই শর্তটা কি? আমারও খুব ঘুরতে ইচ্ছে করে। একা একা ঘুরতে ভালো লাগে না। একজন সঙ্গী দরকার। পাহারাদার? পাহারাদার না, সঙ্গী। বন্ধু। আপনাকে আমার পছন্দ হয়েছে। আমার কোনো বন্ধু নেই। বাবার মৃত্যুর পর আমি একা হয়ে যাব। আপনার বাবা মারা যাবেন না। আমি পবিত্র মানুষ খুঁজে পেয়েছি। সেই পবিত্র মানুষটিকে আছে একজন। সে কি রূপা? হ্যাঁ রূপা। কি করে ধরলেন? ইনটিউশন ক্ষমতা শুধু যে আপনারই প্রবল তাই না, আমারও প্রবল। তাই তো দেখছি। আপনি একবার বলেছিলেন আপনার এক পরিচিত লোক আছে যে হারানো মানুষের সন্ধান দিতে পারে। হ্যাঁ বলেছিলাম, চানখারপুলে থাকে করিম। তার কাছে আমাকে নিয়ে চলুন তো। এখন যাবেন? হ্যাঁ এখন যাব। তার ক্ষমতা কি দেখব? যদি সে সত্যি কিছু পারে তাহলে কি? আমার একজন হারানো মানুষ আছে, তাকে খুঁজে পাওয়া যায় কি না দেখব। চলুন যাই। করিম তার ছাপড়ার ঘর থেকে বের হয়ে আনন্দে দাঁত বের করে ফেলল। আরে হিমু ভাইজান, আপনি কেমন আছিস? ভালো আছি, আফনের দোয়া। ব্যবসাপাতি কেমন হচ্ছে? ব্যবসা নাই বললেই হয়। কন্টেকে একটা কাম করলাম, পুলা হারাইয়া গেছিল। ৫,০০০ টাকা কন্টেক বাইর কইরা দিলাম, এর পরে আর টাকা দেয় না। ১৪ বার গেছি, কোনোবারে দেয় ৫০ও, কোনোবারে ২০। শেষে এমন গাইল দিছি, বলছি হারামির বাচ্চা, তোর মারে আমি। চুপ চুপ। সরি ভাইজান, সরি, মিস্টেক হইছে। আপনার সাথে মেয়ে ছেলে আছে, খেয়াল নাই। বোরকা পরা খালাম্মা, মাফ কইরা দিবেন। ছোটলোকের জাত, মুখের ভাষার নাই ঠিক। আমি মিতুর দিকে তাকালাম। বোরকার ফাঁক দিয়ে এক দৃষ্টিতে সে তাকিয়ে আছে করিমের দিকে। কিছুই বলছে না। আমি বললাম, একটা মেয়ে হারিয়ে গেছে, পলিন নাম। তার পেন্সিল বক্সটা আমার সঙ্গে আছে। মেয়েটা কোথায় আছে বল। বাক্সটা দেন দেহি আমার হাতে। আমি পেন্সিল বক্স তার হাতে দিলাম। বক্স হাতে নিয়েই করিম ফিরিয়ে দিয়ে বিরস গলায় বলল, হারাইছে কই? এই মেয়ে তার মার সাথেই আছে। মেয়ে স্কুলে পড়ে। তার গালে পোড়া দাগ আছে। ভাইজান, ঠিক বলছি না? হ্যাঁ, ঠিক বলেছ। মিতু বলল, পেন্সিল বক্স হাতে নিয়েই বুঝে ফেললেন? যে কিভাবে? কিভাবে এটা তো খালাম্মা জানি না। আল্লাহ পাক একটা ক্ষমতা দিছে। এই ক্ষমতা বেইচা খাই। আমার একটা লোক খুঁজে দিতে পারবেন? যে পারব। অবশ্যই পারব। তয় খালাম্মা কোনটেকে কাম করব। টাকা পুরোটা দিবেন অ্যাডভান্স। কাম করতে না পারলে গলায় ইটার মালা দিয়া কানে ধইরা শহরে চক্কর দেওয়াইবেন। করিমের এক কথা, যার খোঁজ চান তার নাম দিবেন, ব্যবহারী জিনিস দিবেন। ছবি থাকলে ছবি দিবেন, বাকি আল্লাহর ইচ্ছা। আচ্ছা, আমি আসব। গাড়িতে উঠতে উঠতে বললাম, লোকটাকে কি আপনার বিশ্বাস হয়েছে? মিতু বলল, আপনার হয়? হ্যাঁ হয়। এই ক্ষমতা তার আছে। কিভাবে এই ক্ষমতা তার হয়েছে আমি জানি না, তবে হয়েছে। সে আপনার হারানো মানুষ খুঁজে দেবে। তবে? তবে কি? যে হারিয়ে গেছে তাকে হারিয়ে যেতে দেয়াই ভালো। হারানো মানুষকে খুঁজে বের করতে নেই। মিতু বোধহয় কাঁদছে। বোরকায় মুখ ঢাকা বলে বুঝতে পারছি না, তবে তার শরীর কেঁপে কেঁপে উঠছে। মিতু আমাকে আমার মেষবাড়ির সামনে নামিয়ে দিল। মুখের উপর থেকে বোরকার পরদা উঠিয়ে দিয়ে বলল, আপনি যদি আমার প্রস্তাবে রাজি থাকেন তাহলে আর হারানো মানুষ খুঁজব না। আপনি কি রাজি? আমি বললাম, না। না কেন? আপনার আকর্ষণী ক্ষমতা প্রবল, রূপার চেয়ে প্রবল। আমাকে এর বাইরে থাকতেই হবে। কেন? আমার উপর এই হলো আদেশ। কার আদেশ? আমার বাবার। তিনি আমার নিয়তি নির্ধারণ করে দিয়েছেন। মিতু যাই। মিতু জবাব দিল না। আপনার নাম কি? মুন্সী বদরুদ্দিন তালুকদার। জি। ভালো আছেন? মুন্সী বদরুদ্দিন জবাব দিলেন না, দরজা ধরে দাঁড়িয়ে রইলেন। মনে হচ্ছে আমাকে ভেতরে ঢুকতে দেয়ার তার কোনো আগ্রহ নেই। আমার সঙ্গে কথাবার্তাও চালাতে চাচ্ছেন না। তালগাছের মতো লম্বা একজন মানুষ, রোগা, ক্লান্ত ক্লান্ত চেহারা। নামের সঙ্গে মুন্সী থাকার কারণে ক্ষীণ সন্দেহ থাকে, হয়তো তার দাড়ি আছে। ভদ্রলোকের দাড়ি নেই। আমি বললাম, আপনার সঙ্গে কথা বলতে পারি? কেন?
এমনি কিছুক্ষণ কথা বলবো, কোনো কারণ নেই। জমিজমা সংক্রান্ত কোনো কাজ? না। আমি আপনাকে বেশিক্ষণ বিরক্ত করব না, কিছুক্ষণ কথা বলে চলে যাব। আপনার ঠিকানা বের করতে আমার খুব কষ্ট হয়েছে। অফিস থেকে মালিবাগের একটা ঠিকানা দিয়েছিল, দেখা গেল ভুল ঠিকানা। শুধু শুধু আমার সঙ্গে কথা বলতে চান কেন? শুনেছি আপনি ঘুষ খান না, কাজেই আপনার সঙ্গে দেখা করার আগ্রহ বোধ করছি। ঘুষ তো অনেকেই খায় না। তাও ঠিক, সবার নাম ঠিকানা জানি না, জানলে সবার সঙ্গেই দেখা করতাম। কেন? বারবার কেন কেন জিজ্ঞেস করবেন না তো ভাই, একটু বসতে দিন। আমার মেয়ে খুব অসুস্থ, আপনি আরেক দিন আসুন। তার কি অসুখ? বুকে ব্যথা। আজই বুকে ব্যথা করছে, না অনেক দিনের রোগ? অনেক দিনের অসুখ। আমি শারীরিক ব্যথা কমাতে পারি। মেয়েটার কাছে আমাকে নিয়ে চলুন। মুন্সি বদরুদ্দিনের মুখের মাংসপেশি সামান্যতম শিথিল হল না। বোঝাই যাচ্ছে এ কঠিন লোক। দরজা ধরে দাঁড়িয়ে আছে যে দাঁড়িয়েই আছে, এক মুহূর্তের জন্যেও দরজা থেকে হাত সরায়নি। আমি হাল ছেড়ে দিয়ে বললাম, আচ্ছা ভাই যাই, আরেক দিন আসব। সিঁড়ি দিয়ে প্রায় নেমে গেছি, তখন বদরুদ্দিন ডাকলেন, আসুন। আমি ঘরে ঢুকলাম। একজন সৎ মানুষের বসার ঘর যেমন হওয়া উচিত, ঘরটি তেমন। এক কোণায় কয়েকটা কাঠের চেয়ার, অন্য কোণায় বড় চৌকি। অসুস্থ মেয়েটি এই চৌকিতেই শুয়ে আছে, 14 বা 15 বছর বয়স। মায়া মায়া মুখ, হাত পা এলিয়ে শুয়ে আছে, তার শ্বাসকষ্ট হচ্ছে, ব্যথায় ঠোঁট নীল। এই অবস্থায়ও সে আগ্রহ নিয়ে আমাকে দেখছে। আমি হাসলাম, সেও হাসার চেষ্টা করল। আমি সহজ গলায় বললাম, মেয়েটার মা কোথায়? দেশের বাড়িতে। বেতন যা পাই তাতে ফ্যামিলি নিয়ে ঢাকায় থাকা যায় না। আমি একটা ঘর সাবলেট নিয়ে একা থাকি। এই মেয়েটি কি আপনার সঙ্গে থাকে? একে চিকিৎসার জন্য নিয়ে এসেছিলাম। চিকিৎসা হচ্ছে। বদরুদ্দিন চুপ করে রইলেন। আমি বললাম, আপনার মেয়ের নাম কি? ওর নাম কুসুম। আমি বসে আছি একটা চেয়ারে, বদরুদ্দিনের হাতে একটা গ্লাস এবং চামচ। গ্লাসে সম্ভবত শরবত জাতীয় কিছু আছে। তিনি চামচে করে মেয়ের মুখে শরবত দেওয়ার চেষ্টা করছেন। মেয়েটা শরবত খেতে চাচ্ছে না। আমি বললাম, ভাই শুনুন, আপনার মেয়েটার মনে হয় খুব কষ্ট হচ্ছে। আমার সঙ্গে গাড়ি আছে, চলুন মেয়েটাকে হাসপাতালে নিয়ে যাই। না। না কেন? আমি কারো দয়া নেই না। দয়া বলছেন কেন, বলুন সাহায্য। আমি কারোর সাহায্য নেই না। শুনুন ভাই, এই পৃথিবীতে বেঁচে থাকতে হলে সাহায্য নিতে হয় এবং সাহায্য করতে হয়। গিভ অ্যান্ড টেক। আমি আপনাকে চিনি না, জানি না কেন আপনি খামাখা বিরক্ত করছেন। মেয়েটা কষ্ট পাচ্ছে, আপনি তার কষ্ট কমাবার চেষ্টা করবেন না। আমি আমার সাধ্যমতো করেছি। যেটা আমার সাধ্যের বাইরে সেটা আমি করব না। বদরুদ্দিন সাহেব সততা একসময় রোগের মতো হয়ে দাঁড়ায়। সবসময় দেখা যায় সৎ মানুষরা ভয়ানক অহংকারী হয়। এরা নিজেদেরকেই শুধু মানুষ মনে করে, অন্যদের করে না। আপনি নিজে যেমন কারোর সাহায্য নেন না, আমি নিশ্চিত আপনি কাউকে সাহায্যও করেন না, করেছেন কাউকে কোনো সাহায্য। আমি আমার নিজের মতো থাকি। নিজের মতো থাকার জন্যে তো আপনাকে পৃথিবীতে পাঠানো হয়নি। আপনি কে? আমার নাম হিমু। বাইরে ঠান্ডা আছে, মেয়েটাকে একটা গরম কাপড় পরান। আমরা তাকে ভালো কোনো ক্লিনিকে নিয়ে যাব। আবার যদি না বলেন, 3 তলা থেকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেব। অসুস্থ মেয়েটি তার বাবাকে চমকে দিয়ে খিলখিল করে হেসে ফেলল। আমি মেয়েটির দিকে তাকিয়ে বললাম, কুসুম, তুমি কি আমার সঙ্গে হাসপাতালে যাবে? তোমার ব্যথা কি এখন একটু কমেছে? আপনি কে? আমার নাম হিমু। ভালো নাম হিমালয়। মেয়েটি আবারও হেসে উঠল। মনে হচ্ছে সে অতি অল্পতেই হেসে ফেলে। বদরুদ্দিন গম্ভীর গলায় বললেন, হাসপাতালে কুসুমকে নিয়ে লাভ হবে না। ওর একটা অপারেশন দরকার। ডাক্তাররা বলছেন এই অপারেশন এখানে হয় না। আগে কখনো হয়নি। আগে হয়নি বলে কোনো দিন হবে না তা তো না। এবার হবে। মেয়েটার গরম কাপড় নেই। বদরুদ্দিন লাল রঙের একটা সোয়েটার বের করে আনলেন। মেয়েটা আনন্দিত মুখে চুল আছড়াচ্ছে। মনে হচ্ছে সে কোথাও বেড়াতে যাবার প্রস্তুতি নিচ্ছে। তাকে একটা ক্লিনিকে ভর্তি করিয়ে দিলাম। বড় ক্লিনিক বলেই বোধহয় শুধু টাকারই খেলা। ভর্তি করাবার সময়ই 7 দিনের টাকা অ্যাডভান্স দিতে হয়। এই সঙ্গে ডাক্তার এবং ওষুধের বিল বাবদ 1,500 টাকা।
পকেটে আছে 2টা 20 টাকার নোট, একটা 5 টাকার নোট। দ্রুত টাকার জোগাড় করতে হবে। জরুরি সময়ের একমাত্র ভরসা হচ্ছে রূপা। টেলিফোনে তাকে পাওয়া গেলে হয়, ক্লিনিকের রিসিপশন থেকে টেলিফোন করতে হলেও অ্যাডভান্স টাকা দিতে হয়। শহরের ভেতর প্রতি কল 5 টাকা। মানুষের রোগ নিয়ে ব্যবসা কত প্রকার ও কি হতে পারে তা ক্লিনিকওয়ালাদের মতো ভালো কেউ জানে না। হ্যালো রূপা। কুকুরছানাটা যে পাঠিয়েছিলাম সে কেমন আছে? ভালো আছে। পছন্দ হয়েছে তো? হ্যাঁ, পছন্দ হয়েছে, খুব পছন্দ হয়েছে। এটা কিন্তু নেড়ি কুকুর না, বিদেশি কুকুর, পুডল। শুনে আনন্দিত হলাম। এখন তুমি দয়া করে একটা কাজ করো, কুকুরের দাম বাবদ 4000 টাকা পাঠিয়ে দাও। আমি লোক পাঠাচ্ছি। লোক পাঠাতে হবে না। তুমি কোথায় আছো বলো, আমি নিজেই টাকা নিয়ে আসছি। অনেক দিন তোমাকে দেখি না। আমি ক্লিনিকের নাম বললাম। রূপা টেলিফোন নামিয়ে রাখল। রূপার এখানে আসতে আসতেও আধা ঘন্টার মতো লাগবে। এই ফাঁকে আমি শর্টকে পড়ব, রূপার সঙ্গে দেখা করতে চাই না। কুসুমের জায়গা হয়েছে রুম নাম্বার 8-এ, বেশ বড় রুম। টিভি পর্যন্ত আছে। কুসুম তার শরীরের তীব্র ব্যথা অগ্রাহ্য করে তার কেবিনের সাজসজ্জা দেখছে। তার চোখে গভীর বিস্ময়। ডাক্তার সাহেব ব্যথা কমানোর ইঞ্জেকশন দিয়েছেন। ডাক্তার সাহেবের মুখ শুকনো। মনে হচ্ছে ইচ্ছার বিরুদ্ধে তিনি ইঞ্জেকশনটা দিলেন। আমি বললাম, রোগী কেমন দেখছেন ডাক্তার সাহেব? তিনি রসকসহীন গলায় বললেন, বাইরে আসুন, বলছি। আমরা বারান্দায় এসে দাঁড়ালাম। ডাক্তার সাহেব ক্লান্ত গলায় বললেন, আপনারা লাস্ট কেস নিয়ে এসেছেন। এই মেয়ের বাঁচার কোনো আশা নেই, এর হার্ট পুরোপুরি ড্যামেজড। এ যে কিভাবে বেঁচে আছে সেটাই একটা রহস্য। আমি হাই তুলতে তুলতে বললাম, জগৎটাই রহস্যময় ডাক্তার সাহেব। তবে আপনাকে একটা উপদেশ দেই, লাস্ট কেস ধরে নিয়ে কোনো রোগীর চিকিৎসা করবেন না। চিকিৎসকরা চিকিৎসা শুরু করবেন গেন কেস ধরে, লস্ট কেস ধরে না। ভেবেছিলাম আমার কথায় ডাক্তার রাগ করবেন, তিনি রাগ করলেন না। চিন্তিত মুখে আবার মেয়েটির কাছে ফিরে গেলেন। আমি মোটামুটি নিশ্চিত বোধ করছি, এই মেয়েটিকে নিয়ে চিন্তার কিছু নেই। রূপা চলে আসছে, যা করার সেই করবে। টাকা না দিয়েই ক্লিনিক ছেড়ে চলে যাচ্ছি, এটা ক্লিনিকের লোকজন পছন্দ করছে না। একজন এসে টাকা দেবে, এই সত্য বিশ্বাস করতে তারা প্রস্তুত নয়। ম্যানেজার জাতীয় এক ভদ্রলোক বললেন, আপনি বসুন না রে ভাই, চা পানি খান, উনি আসলে চলে যাবেন। আমি বললাম, আমার কথার উপর ভরসা হচ্ছে না। ছি ছি, কি বলেন, ভরসা হবে না কেন? জামিন হিসেবে একজন রোগী তো আছেই। টাকা পয়সা নিয়ে আপনাদের সঙ্গে ঝামেলা হলে ইঞ্জেকশন দিয়ে রোগী মেরে ফেলবেন। গেল ফুরিয়ে। মামলা ডিসমিস। আপনি অমানুষের মতো কথা বলছেন, আপনি তো একজন ক্রিমিনাল। ঠিক বলেছেন। এখন দয়া করে অনুমতি দিন, আমাকে মুন্সীগঞ্জ যেতে হবে। মুন্সীগঞ্জের ওসি সাহেবের কাছে ধরা দিতে হবে। যেতে পারি? কেউ জবাব দিল না। হাসপাতালের গেটের কাছে মুন্সী বদরুদ্দিন দাঁড়িয়ে। তিনি আমাকে দেখলেন, কিছু বললেন না, মুখ ফিরিয়ে নিলেন। মনে হচ্ছে তিনি আমাকে পছন্দ করছেন না। মোহাম্মদ রজব খন্দকার থানায় ছিলেন না, থানার ভেতরেই তার কোয়ার্টার। গেলাম কোয়ার্টারে। আশঙ্কা ছিল তিনি আমাকে চিনতে পারবেন না। অল্প কিছুক্ষণের পরিচয়। না পাবারই কথা, পুলিশদের স্মৃতি দুর্বল হয়। কিন্তু তিনি আমাকে চিনলেন, আনন্দিত গলায় বললেন, আরে দি গ্রেট হিমুবাবু। চিনতে পেরেছেন? চিনব না মানে? মাথা কামিয়ে গর্ত বানিয়ে বসেছিলেন, আমি ধরে নিয়ে এলাম। এর পরেও চিনব না? এখন করছেন কি? কিছু না। হন্টন চালিয়ে যাচ্ছেন? শহর জুড়ে হাঁটাহাঁটির বদঅভ্যাস আছে এখনও? কয়েকদিন হলো হাঁটছি না, গাড়ি করে ঘুরছি। গাড়ি কোথায় পেলেন? চোরাই মাল? চোরাই মাল না। অবশ্যই চোরাই মাল। ঢাকা শহরে যত গাড়ি আছে সব ব্ল্যাকমানির গাড়ি। তারপর বলুন হিমু সাহেব, আমার কাছে কি জন্যে? আপনি কেমন আছেন দেখতে এসেছি স্যার। ভালো আছি, সুখে আছি। মিরপুরে জমি কিনেছি। ঘুষ খাওয়া ধরেছেন? অবশ্যই ধরেছি। সকাল বিকাল সন্ধ্যা 3 বেলা খাচ্ছি। কি ঠিক করেছি? জানেন, আগামী 5 বছর খাব, তারপর তওবা করব। ব্যাস, আর না। বাকি জীবন আল্লাহ খোদার নাম নিয়ে পার করে দেব। 5 বছরের অপরাধ তিনি ক্ষমা করবেন, কারণ তিনি হচ্ছেন রহমানুর রাহিম। কত কঠিন অপরাধ ক্ষমা করে দেন, ঘুষ তো সেই তুলনায় কিছুই না। স্যার, আপনার কাছে কলম আছে?
কলম কি জন্যে? পবিত্র মানুষদের একটা লিস্ট করেছিলাম। সেখানে আপনার নাম ছিল, নামটা কেটে দেব। পবিত্র মানুষদের লিস্ট? নতুন কোনো পাগলামি? গুড, ভেরি গুড। একটা পাগল ছাগল সংসারে না থাকলে ভালো লাগে না। হিমুবাবু: জি স্যার। রাতে আমার সঙ্গে খাওয়া দাওয়া করবেন। একজন একটা রুই মাছ দিয়ে গেছে, 8 কেজি ওজন। নদীর ফ্রেশ মাছ। পোলাওয়ের চালের ভাত করতে বলেছি। পোলাওয়ের চালের ভাত, কাগজি লেবু আর মাছের পেটি। দেখি মাছ কত খেতে পারেন। মাছ খেতে পারেন তো? জি স্যার, পারি। এখন সত্যি করে বলুন, আসলেই কি পবিত্র মানুষের লিস্ট আছে? আছে। মুন্সীগঞ্জ এসেছেন আমার ব্যাপারে খোঁজ খবর করবার জন্যে? জি। হিমু সাহেব, পবিত্র মানুষের ব্যাপারটা মাথা থেকে ঝেড়ে ফেলুন। এটা পাবেন না। আমি একজন পবিত্র মানুষকে জানতাম, আমার পিতা। অতি পবিত্র, স্কুল শিক্ষক ছিলেন, মধুর ব্যবহার। মানুষের দুঃখ কষ্ট দেখলে স্থির থাকতে পারতেন না। লোকে বলতো তাকে দেখলে দিনটা ভালো যায়। সেই লোক কি করত জানেন? তার কাজ ছিল কাজের মেয়েদের প্রেগনেন্ট করে ফেলা। 4টা কাজের মেয়ে আমাদের বাসায় পরপর প্রেগনেন্ট হয়েছে। আমার মা এদের টাকা পয়সা দিয়ে গ্রামে পার করে দিতেন, আর শুধু কাঁদতেন। বুঝলেন হিমু সাহেব, পবিত্র মানুষ না হয়ে সাধারণ মানুষ হওয়াই ভালো। রাতে ওছি সাহেবের বাসায় খেতে গেলাম। শাক, ডাল আর ডিমের তরকারি। অবাক হয়ে বললাম, রুই মাছের পেটি কোথায়? 8 কেজি রুই। ওছি সাহেব হাসতে হাসতে বললেন, রুই মাছের পেটি পাবো কোথায়? বেতন যা পাই তা দিয়ে 8 কেজি রুই একটাই কেনা যাবে। শুধু রুই মাছ কিনলে হবে? রুই মাছের কথাটা বললেন যে? একজন একটা রুই মাছ দিতে এসেছিল, হাত কচলে বলল, স্যার 8 কেজি ওজন। এখন হারামজাদাকে 8 বার কানে ধরে ওঠবোস করিয়ে বিদেয় করেছি। মিরপুরে জমি কিনেছেন? কিনেছি। মা মারা গেছেন, মার জন্যে কবরের জায়গা কিনেছি। আপনি তাহলে বদলাননি ওছি সাহেব? বদলাবো কেন? আমি কি গুইসাপ যে ক্ষণে ক্ষণে রং বদলাবো? আমি হলাম গিয়ে মানুষ। খেতে পারছেন হিমু? জি স্যার, পারছি খেতে, খুব ভালো হয়েছে। আপনার ভাবিকে একটু বলুন, গেস্ট দেশে ভালোমন্দ খাওয়াতে পারে না, এই জন্যে তার মনটা থাকে খারাপ। কই শুনে যাও তো। ঘোমটা দেয়া একজন মহিলা জড়সড় হয়ে দরজার পাশে দাঁড়ালেন। ওছি সাহেব বললেন, ললিতা, এ হলো গিয়ে হিমু। ডেঞ্জারাস ছেলে। একে জেল হাজতে রেখে দেয়া উচিত। একে সভ্য সমাজে চলাফেরা করতে দেয়া উচিত না। যাই হোক, এ বলছে তোমার রান্না ভালো হয়েছে। ললিতা স্বামীর কথার উত্তরে ফিস ফিস করে কি যেন বললেন। ওছি সাহেব হো হো করে হাসতে হাসতে বললেন, খবরদার এইসব কথা বলবে না। এইসব কথা শুনলে সে আবার ফট করে তোমার নাম পবিত্র মানুষদের লিস্টে তুলে ফেলবে। এই ভয়ঙ্কর ছেলে। লিস্টে নাম উঠে গেল, ভয়ঙ্কর বিপদে পড়বে। হো হো হো। হাঁ। মুন্সীগঞ্জ থেকে ফেরার সময় ওসি সাহেব 1 ডজন কলা কিনে দিলেন। মুন্সীগঞ্জের কলা নাকি বিখ্যাত। আমি স্বামী স্ত্রী দুজনেরই পা ছুঁয়ে সালাম করলাম। পবিত্র মানুষ স্পর্শ করলেও পুণ্য। ওসি সাহেব আমাকে জড়িয়ে ধরলেন। স্ত্রীকে হাসতে হাসতে বললেন, এই পাগলাটাকে একদিন রুই মাছ খাওয়াতে হবে। বড় খালা সাধারণত 10টা বাজার আগেই ঘুমিয়ে পড়েন। এখন 11:30 বাজে। এত রাত পর্যন্ত তিনি কখনোই জাগেন না। আজ জেগেছিলেন। কলিং বেল বাজতেই নিজে দরজা খুললেন। আমি বললাম, তুমি দোতলা থেকে নামলে কেন? আর লোকজন কোথায়? বড় খালা কাঁদো কাঁদো গলায় বললেন, তোর খালু যান সেই যে গিয়েছে আর ফেরেনি। 4 দিন হয়ে গেছে, টেলিফোন করেনি, অফিসেও যায়নি। অফিসে যাবে কেন? সেখানে তো শুনেছি চাকরি নেই। চাকরি যাওয়া এত সোজা? ওকে ছাড়া অফিস চলবে? ও একা যত কাজ করে অফিসের পুরো স্টাফ তা করে না। তবু অফিসে বসে মদ্যপান। অফিসে চা খেলে দোষ হয় না, আর একটু আধটু খেলে দোষ হয়ে গেল? একটু আধটু না খালা, গ্যালন। চুপ কর। বড় খালার মুখ কাদো কাদো, মনে হয় কাঁদছিলেন। তার পরিবর্তন বিস্ময়কর। আমি বললাম, খালুজান ছাড়াও তো ঘরে লোকজন ছিল, তারা কোথায়? কাজের লোকজনের কথা বলছিস? সব বিদায় করে দিয়েছি, অসহ্য হয়েছে। এখন একা থাকো? কি বোকার মতো কথা বলছিস? দোকা আমি পাবো কোথায়? রাতে ভয় লাগে না? এত বড় বাড়ি, একা একা থাকো, ভয় তো লাগবেই। ভয়ের জন্যেই তো জেগেছিলাম। 2টা সিডাক্সিন খেয়েছি, তারপরেও ঘুম আসছে না। আরও 2টা খাও। আজকাল সিডাক্সিনেও ভেজাল, ঘুম আসার বদলে ঘুম চলে যায়।
রাত দুপুরে ফাজলামি করিস না তো। ফাজলামি করছি না খালা, আমি সিরিয়াস। আমার মনে হয় না একা একা তোমার এত বড় একটা বাড়িতে থাকা উচিত। শেষে ভূতটুত কিছু একটা দেখে বাথরুমে দাঁত কপাটি লেগে পড়ে থাকবে। খালা, তুমি বরং কোনো আত্মীয় স্বজনের বাসায় চলে যাও, বাড়িতে বিরাট তালা লাগিয়ে দাও। আমি অন্যের বাসায় গিয়ে উঠি, আর তোর খালু ফিরে এসে দেখুক বাড়িতে কেউ নেই, তালা ঝুলছে। আজগুবি উপদেশ দিতে তোকে কে বলছে? তাহলে বরং এইখানেই থাকো এবং একা একা থাকো। একা একা থাকা অভ্যাস হবারও দরকার আছে। খালুজান তোমার 10 বছরের বড়। সব কিছু স্বাভাবিকভাবে চললে তিনি বিদেয় হবেন তোমার 10 বছর আগে। খুব কম করে হলেও তোমাকে 10 বছর থাকতে হবে একা একা। মেয়েরা আবার শুনেছি পুরুষদের চেয়ে বেশি দিন বাঁচে, এমনিতে নাকি শারীরিকভাবে দুর্বল। বাঁচার সময় আবার বেশি দিন বাঁচছে, কোনো মানে হয়? তুই ক্রমাগত আজে বাজে কথা বলে যাচ্ছিস কেন? চলে যাব। চলে যা। আর ধরো, হঠাৎ যদি পথে ঘাটে খালুজানের দেখা পেয়ে যাই তাহলে কি করব? ধরে নিয়ে আসব? আমি তো পথে পথেই ঘুরি, আমার জন্যে দেখা পাওয়াটা সহজ। থাক, কাউকে আনতে হবে না, নিজ থেকে এলে আসবে, না এলে নাই। তাহলে আমি বিদেয় হই খালা, তুমি দরজা টরজা লাগিয়ে জেগে বসে থাকো। রাতে কিছু খেয়েছিস? খেয়েছি। শুধু মুখে যাবি কেন? হালুয়া খেয়ে যা। হালুয়া আমি খাই না। ভালো হালুয়া, পেঁপের হালুয়া। পেঁপের আবার হালুয়া হয় নাকি? হয়। খেতে মোরব্বার মতো লাগে। তোর খালুজান খুব পছন্দ করে। তুমি কি এখন রাত জেগে জেগে খালুজানের সব পছন্দের খাবার বানাও? গাধার মতো কথা বলবি না। ঘরে পেঁপে ছিল, নষ্ট হচ্ছিল, হালুয়া বানিয়ে রেখে দিয়েছি, খাবি? এনে দেই পিরিচে করে। উহু, তুমি বরং পলিথিনের ব্যাগে করে খানিকটা দিয়ে দাও। মাঝরাতে খিদে পেলে তখন খেয়ে নেব। বড় খালা আমাকে গেট পর্যন্ত এগিয়ে দিতে এলেন। আমি বললাম, তোমার যদি একা থাকতে ভয় লাগে তাহলে মুখ ফুটে বলো, আমি থেকে যাব। কাউকে থাকতে হবে না। আর তুই ঠিকই বলেছিস, একা একা থাকার অভ্যাস তো করতেই হবে। যাই খালা। যা। আর শোন, তুই তো পথে পথেই ঘুরিস, একটু চোখ কান খোলা রাখিস। তোর খালুজানকে দেখলে অ্যারেস্ট করে নিয়ে আসব। নিয়ে আসতে হবে না, লুকিয়ে লুকিয়ে পেছনে পেছনে যাবি, কোথায় থাকে জেনে আসবি, তারপর আমি গিয়ে ধরব। এটা মন্দ না, খালা, যাই। যা। ভালো কথা, তুই নাকি পবিত্র মানুষ খুঁজে বেড়াচ্ছিস। কে বলল? কে বলেছে খেয়াল নেই। তুই নাকি কি একটা লিস্ট বানিয়েছিস? কি করবি পবিত্র মানুষ দিয়ে? চিড়িয়াখানায় রাখা যায় কি না সেই চেষ্টা করব। পবিত্র মানুষ বলতে গেলে রেয়ার স্পেসিস হয়ে গেছে। দুর্লভ প্রাণী, চীনের পান্ডার মতো। সবসময় সবার সঙ্গে রসিকতা করিস না হিমু, মা খালাদের সঙ্গে রসিকতা করা যায় না। আর করব না। পবিত্র মানুষ পেয়েছিস খুঁজে? একটা প্রিলিমিনারি লিস্ট তৈরি করেছি, এর মধ্যে বাছাই হচ্ছে। সেমিফাইনালে চলে এসেছি। বড় খালা লজ্জিত গলায় বললেন, তোর খালুজানের নাম কি লিস্টিতে আছে? আমি বিস্মিত হয়ে বললাম, তুমি কি চাও তার নাম লিস্টিতে থাকুক? একজন স্ত্রীর পক্ষেই সম্ভব তার স্বামীকে পুরোপুরি জানা। আমি তাকে যতটুকু জানি তার নাম থাকা উচিত। হাসছিস কেন? বড় খালুর নাম লিস্টিতে আছে, এবং আশ্চর্যের ব্যাপার কি জানো, তোমার নামও লিস্টিতে আছে। সত্যি বলছিস? কাগজটা পকেটে আছে, দেখতে চাও? না, তোর কথা বিশ্বাস করছি। এত বড় সম্মানের আগে আমাকে কেউ দেয়নি রে হিমু। বড় খালা চোখ মুছতে লাগলেন। মেসে ফিরে এসেছি। আমি শুয়েছি মেঝেতে পাটি পেতে, খালুজান খাটে বসে অন্ধকারে পেঁপের হালুয়া খাচ্ছেন। আজ একটু শীত পড়েছে, পাটিতে শুয়ে শীত শীত লাগছে। হিমালয়ের গুহায় সাধু সন্ন্যাসীরা নেংটি পরে কিভাবে থাকেন কে জানে। টেকনিকটা তাঁদের কাছে শিখে এসে আমাদের দেশের ফুটপাতের মানুষগুলোকে শিখিয়ে দিতে পারলে কাজ হতো। তারা পৌষ মাসের নিদারুণ শীত হাসিমুখে পার করে দিতে পারত। খাটের ওপর থেকে বড় খালু ডাকলেন, হিমু। আমি কিছু বললাম না, তবে নড়াছড়া করলাম যাতে তিনি বুঝতে পারেন আমি জেগে আছি। পেঁপের হালুয়াটা তো অসাধারণ হয়েছে, চেখে দেখবি? না। জিনিসটা পুষ্টিকর, পেটের জন্যেও ভালো। আমার পেট ভালোই আছে। আপনি খান, পেট ঠিক করুন। তোর বড় খালার অবস্থা কি দেখলি? আমার জন্যে খুব ব্যস্ত? না। সে কি কিছুই বলেনি? না। মুখে না বললেও মনে মনে খুবই ব্যস্ত।
পেঁপের হালুয়া টালুয়া বানাচ্ছে দেখছিস না, পেঁপে পচে যাচ্ছিল, হালুয়া বানিয়ে ফ্রিজে রেখে দিয়েছে। এইসব তুই বুঝবি না, বিয়ে করিসনি তো বুঝবি কিভাবে। আমি তো বলতে গেলে একটা থার্ড ক্লাস লোক, সেই আমার জন্যে তার টান ঘুমান খালুজান, অসাধারণ একজন মহিলা। আমি হাই তুলতে তুলতে বললাম, অসাধারণের কি দেখলেন? তার ঝগড়া করার ক্ষমতাকে যদি অসাধারণ বলেন তাহলে ভিন্ন কথা। বাসায় গিয়ে দেখি তিনি একা কাজের সব কটা মানুষ বিদায় করে দিয়েছেন। উপরে উপরে দেখে তুই কিছু বুঝবি না, উপরে উপরে দেখলে তাকে ঝগড়াটে মনে হবে, কিন্তু ব্যাপার ভিন্ন। শুনবি? না ঘুম পাচ্ছে? ইয়াং ম্যান 12টা বাজতেই ঘুমিয়ে পড়বি, এটা কেমন কথা? শোন না, তোর বড় খালা করে কি অবিবাহিতা যুবতী সব মেয়ে রাখে কাজের মেয়ে হিসেবে? তোর খালার যুক্তি হচ্ছে এই জাতীয় মেয়েগুলোকে কেউ রাখতে চায় না, এরা কাজ পায় না, শেষটায় দুষ্ট লোকের হাতে পড়ে। শুনছিস আমার কথা? না ঘুমিয়ে পড়েছিস? শুনছি। তারপর তোর খালা খোঁজখবর করে এদের বিয়ে দেয়। প্রচুর খরচপাতি। ছেলে পায় কোথায়? জোগাড় করে, টাকা দিয়ে কিনে নেয় বলতে পারিস। কাউকে রিকশা কিনে দেয়, কাউকে পান বিড়ির দোকান দিয়ে দেয়, কাউকে চাকরি দিয়ে দেয়। এই পর্যন্ত 8টা মেয়ে পার করেছে। এই ব্যাপারটা জানতাম না। বাইরে থেকে কিছুই বোঝা যায় না রে হিমু, কিছুই বোঝা যায় না। ডাবের শক্ত খোসা দেখে কে বলবে ভেতরে টলটলে পানি? তুই এক কাজ কর রে হিমু, তোর ওই লিস্টিতে তোর খালার নামটা তুলে দে। আচ্ছা, দেব। আপনি ঘুমান। ঘুম আসছে না। বড় খালার কাছে যেতে চান? তুই কি মনে করিস যাব? তুই যা বলবি তাই করব, তাহলে ঘুমিয়ে পড়ুন। একটু আগে না বললাম ঘুম আসছে না? তাহলে উঠে শার্ট গায়ে দিন। চলুন দিয়ে আসি। আমাকে দেখে রাত দুপুরে আবার হইচই শুরু করে কিনা। আল্লাহ যা একটা মেজাজ এই মহিলাকে দিয়েছে। ভয় লাগলে থাক, দিনের বেলায় যাওয়া যাবে। বড় খালু উঠে বাতি জ্বালালেন, শার্ট গায়ে দিলেন, আনন্দিত গলায় বললেন, রাত তেমন বেশি হয়নি, তাছাড়া চাঁদনি পশর রাত। বড় খালুকে বাড়িতে পৌঁছে দিয়ে মনে হল এখন আর নিজের ঘরে ফিরে যাবার কোনো মানে হয় না, বরং মুন্সি বদরুদ্দিনের মেয়েটাকে দেখে আসা যাক, তার ব্যবস্থা কি হয়েছে জেনে আসি। রূপার সঙ্গে নিশ্চয়ই দেখা হবে না, সে এতক্ষণ বসে থাকবে না। ক্লিনিকের গেটের কাছে আমার ড্রাইভার ছামছু চিন্তিত মুখে হাঁটাহাঁটি করছে। তার এতক্ষণ এখানে থাকার কথা না, রাত 11টার পর তার ছুটি হয়ে যায়। সে চলে যায় ইয়াকুব আলী সাহেবের বাড়ি। ছামছু আমাকে দেখে ছুটে এলো, মনে হচ্ছে সে হাতে চাঁদ পেয়েছে। কি ব্যাপার ছামছু, বাড়ি যাওনি? গিয়েছিলাম স্যার, আপনার জন্য আসছি। বলো কি ব্যাপার? বাড়িতে গিয়ে দেখি বড় স্যারের অবস্থা খুব খারাপ। ডাক্তাররা রক্ত দিবেন, কিন্তু স্যার আপনার আনা রক্ত ছাড়া অন্য রক্ত নিবেন না। আপনাকে স্যার সবাই পাগলের মতো খুঁজতেছে। তাই নাকি? জি স্যার। ম্যানেজার সাহেব আপনার মেসে বসে আছেন। স্যার দেরি করবেন না, চলেন, এক্ষণ চলেন। এত ব্যস্ত হলে তো চলবে না ছামছু, খালি হাতে উপস্থিত হলে কোনো লাভ নেই, রক্ত নিয়ে উপস্থিত হতে হবে। আমি রক্তের ব্যবস্থা করি, যা করার একটু তাড়াতাড়ি করেন স্যার। আমি ক্লিনিকে ঢুকলাম, লবিতে রূপা বসে আছে। শুধু একটিমাত্র মেয়ের কারণে পুরো লবি আলো হয়ে আছে। মানুষের শরীর হল তার মনের আয়না। একজন পবিত্র মানুষের পবিত্রতা তার শরীরে অবশ্যই পড়বে। সে হবে আলোর মতো। আলো যেমন চারপাশকে আলোকিত করে, একজন পবিত্র মানুষও তার চারপাশের মানুষদের আলোকিত করে তুলবে। রূপা। রূপা চমকে তাকালো। আমি হালকা গলায় বললাম, তুমি এখনও ক্লিনিকে, ব্যাপার কি? রূপা বিরক্ত মুখে বলল, তুমি কি যে ঝামেলা তৈরি করো। বসে না থেকে আমি করব কি? মেয়েটার তো অবস্থা খুব খারাপ। আমি এসে দেখি এখন মারা যায় অবস্থা। অক্সিজেন দেয়া হচ্ছে। এত বড় ক্লিনিক কিন্তু কোনো স্পেশালিস্ট ডাক্তার নেই, কিচ্ছু নেই। তুমি ডাক্তার জোগাড়ে লেগে গেলে? এছাড়া কি করব? জোগাড় হয়েছে? হয়েছে, ডাক্তাররা একটা বোর্ডের মতো করেছেন, বোর্ড মিটিং বসিয়েছেন। মেয়েটাকে মনে হয় দেশের বাইরে নিতে হবে। আমি হাসলাম। রূপা রাগী গলায় বল, হাসছ কেন? আচ্ছা যাওয়ার হাসব না। আজ যে পূর্ণিমা সেটা জানো? না, জানি না। অমাবস্যা পূর্ণিমার হিসাব আমি রাখি না। পূর্ণিমায় তোমার সঙ্গে জয়দেবপুরের বাড়িতে যাবার কথা ছিল, ভুলে গেছ? হ্যাঁ,
ভুলে গেছি তোমার কোনো কথায় আমি কোনো গুরুত্ব দেই না। রাগ করলে? না, রাগ করিনি। তুমি কি সত্যি সত্যি জয়দেবপুর যেতে চাও? হুম হুম না, স্পষ্ট করে বলো। যেতে চাই। মেয়েটাকে মরণের মুখোমুখি ফেলে রেখো তোমার সঙ্গে জোছনা দেখতে যাব? হ্যাঁ, কারণ তুমি এখানে থেকে কিছু করতে পারবে না। তুমি ডাক্তার নও। তুমি যা করার করেছ, তার চেয়েও বড় কথা, মেয়েটা বেঁচে যাবে। তোমার সেই বিখ্যাত ইনটিউশন বলছে মেয়েটা বেঁচে যাবে। হু, নিজেকে কি ভাবো তুমি, মহাপুরুষ? আমি হাসলাম। রূপা ভুরু কুঁচকে বলল, তোমার বিখ্যাত ইনটিউশন আর কি বলছে? আমার বিখ্যাত ইনটিউশন বলছে তুমি আমার সঙ্গে আজ জোছনা দেখতে যাবে। চলো, আর দেরি করা ঠিক হবে না। আমাকে বাসা হয়ে যেতে হবে। বাসায় বলতে হবে, কাপড় বদলাতে হবে। তোমার সঙ্গে যাচ্ছি, সুন্দর একটা কাপড় পরব না? যা তুমি পরে আছো তার চেয়েও সুন্দর আর কোনো পোশাকে পৃথিবীতে তৈরি হয়নি। তাছাড়া পথে আমরা কিছুক্ষণের জন্যে থামব। না। রূপা বিস্মিত হয়ে বলল, পথে থামব মানে? পথে কোথায় থামব? মিনিট 10 জন্যে থামব। তুমি তাহলে সত্যি সত্যি যাচ্ছ আমার সঙ্গে? আমার এখনও বিশ্বাস হচ্ছে। রূপা অন্যদিকে মুখ ফিরিয়ে নিল। মনে হয় সে কেঁদে ফেলেছে। ইয়াকুব সাহেবের অবস্থা শোচনীয়। তার চোখ বন্ধ, হাত থরথর করে কাঁপছে, ঠোঁটে ফেনা জমছে। একজন নার্স ভেজা রুমাল দিয়ে ঠোঁট মুছিয়ে দিচ্ছে। নার্স মেয়েটি খুব ভয় পেয়েছে। তবে যে দুজন ডাক্তার ওনার দুপাশে দাঁড়িয়ে তারা শান্ত। তাঁদের চোখে মুখে উদ্বেগের ছাপ নেই। মিতু বাবার হাত ধরে বসে আছে। কি শান্ত, কি পবিত্র দেখাচ্ছে মেয়েটাকে। আজ তার মাথায় উইগ নেই। এই প্রথম দেখলাম তার মাথার চুল ছেলেদের মতো ছোট ছোট করে কাটা। ছোট চুলের জন্য মিতুর চেহারায় কিশোর কিশোর ভাব চলে এসেছে। সে পূর্ণ দৃষ্টিতে আমাকে দেখল। কোমল গলায় বলল, বাবা, হিমু এসেছেন। তাকাও, তাকিয়ে দেখো। ইয়াকুব সাহেব অনেক কষ্টে তাকালেন। অস্পষ্ট গলায় বললেন, এনেছ? জি স্যার। তুমি নিশ্চিত যাকে এনেছ সে কোনো পাপ করেনি? জি নিশ্চিত। কোথায় সে? গাড়িতে বসে আছে। গাড়িতে কেন? নিয়ে আসো। নিয়ে আসা যাবে না। নিয়ে আসার আগে আপনার সঙ্গে টার্মস অ্যান্ড কন্ডিশনস সেটেল করতে হবে। ইয়াকুব সাহেব অবাক হয়ে বললেন, কিসের কথা বলছ? আমি শান্তস্বরে বললাম, স্যার, ব্যাপারটা হচ্ছে কি, পবিত্র রক্ত যে পাত্রে ধারণ করবেন সেই পাত্রটাও পবিত্র হতে হবে, নয়তো এই রক্ত কাজ করবে না। আমাকে কি করতে হবে? আমি কিছুক্ষণ চুপচাপ থেকে বললাম, এই জীবনে আপনি যা কিছু সঞ্চয় করেছেন, বাড়ি গাড়ি, বিষয় সম্পত্তি, টাকা পয়সা সব দান করে নিঃস্ব হয়ে যেতে হবে। পৃথিবীতে আসার সময় যেমন নিঃস্ব অবস্থায় এসেছিলেন, ঠিক সে রকম নিঃস্ব হবার পরই পবিত্র রক্ত আপনার শরীরে কাজ করবে। তার আগে নয়। এসব তুমি কি বলছ? যা সত্যি তাই বলছি। স্যার, আপনাকে চিন্তা করার সময় দিচ্ছি। আজ সারা রাত ভাবুন। যদি মনে করেন হ্যাঁ রক্ত আপনি নেবেন, তাহলে উকিল ব্যারিস্টার ডেকে দলিল তৈরি করে আমাকে খবর দেবেন। আমি জয়দেবপুরে আপনার ডাকের জন্য অপেক্ষা করব। আমি ঠিকানা দিয়ে যাচ্ছি। ইয়াকুব সাহেব স্থির চোখে আমার দিকে তাকিয়ে আছেন। আমি তাকে অভয় দেওয়ার মতো করে হাসলাম। শান্তস্বরে বললাম, আপনার জন্যে কঠিন কাজটা করা হয়েছে। পবিত্র মানুষ জোগাড় হয়েছে। আমার ধারণা বাকি কাজটা খুব সহজ। ইয়াকুব সাহেব এখনও আগের ভঙ্গিতেই তাকিয়ে আছেন। তার চোখে পলক পড়ছে না, অবিকল পলকহীন পাখিদের চোখ। স্যার, এখন আমি যাই। ইয়াকুব সাহেব কিছু বললেন না। মনে হচ্ছে তার চিন্তার শক্তি নষ্ট হয়ে গেছে। মিতু বলল, আপনি যাবেন না, আপনি এখানে অপেক্ষা করবেন। আমি উকিল আনাচ্ছি, দলিল তৈরি হবে। ইয়াকুব সাহেব বললেন, না, দরকার নেই। মিতু বলল, তুমি চুপ করে থাকো বাবা। যে খেলা তুমি শুরু করেছ তোমাকেই তা শেষ করতে হবে। পবিত্র রক্তের ক্ষমতা আমি পরীক্ষা করব। না মিতু, না। আমি সব কিছু বিলিয়ে দেব? এটা কোনো কথা হল? আমার জন্যে তুমি কিছু চিন্তা করবে না। এই পৃথিবীতে আমার কোনো কিছুই চাইবার নেই। ডাক্তার সাহেব, আপনারা মূর্তির মতো দাঁড়িয়ে থাকবেন না। ব্লাড ট্রান্সফারের ব্যবস্থা করুন। গাড়ি ছুটে চলেছে। বাইরে বেশ ঠান্ডা। রূপা জানালা খুলে রেখেছে। হু হু করে গাড়িতে ঠান্ডা হাওয়া ঢুকছে। রূপা গাড়ির জানালায় মুখ রেখে তাকিয়ে আছে বাইরের দিকে। আমার ক্ষীণ সন্দেহ হল সে বোধহয় কাঁদছে।
আমি বললাম, রূপা তুমি কাঁদছ নাকি? রূপা বলল, হ্যাঁ। কাঁদছ কেন? রূপা ফোঁপাতে ফোঁপাতে বলল, জানি না কেন কাঁদছি। গাড়ির জানালার ফাঁক দিয়ে এক টুকরো জোছনা এসে পড়েছে রূপার কোলে। মনে হচ্ছে শাড়ির আঁচলে জোছনা বেঁধে রূপা যেন অনেক দূরের কোনো দেশে যাচ্ছে। এই সময় আমার মধ্যে এক ধরনের বিভ্রম তৈরি হল। আমার মধ্যে এক ধরনের বিক্রম তৈরি হল। মনে হলো রূপা নয়, আমার পাশে বসে আছে। রূপা কাঁদছে না, কাঁদছে মিতু। জোছনার এই হলো সমস্যা, শুধু বিভ্রম তৈরি করে। কিংবা কে জানে, এটা হয়তো বিভ্রম নয়, এটাই সত্যি। পৃথিবীর সব নারীই রূপা এবং সব পুরুষই হিমু।